শীত যাই যাই করেও আবার ফিরে ফিরে আসছে গ্রামের বাড়িগুলোতে। তাই শীতের আমেজ গায়ে মেখেই লোকজন এখনো সন্ধে হতে না হতেই বাড়ির মধ্যে সেঁতোচ্ছে। পাতলা একটা কুয়াশার চাদর বাতাসকে শীতল আর মায়াময় করে রেখেছে। শাপলা নদীর চড়ে নৌকো বেঁধে তার ওপর মাটির উনুনে রান্না বসিয়েছে এক বুড়ো জেলে। বুড়োর চেহারাখানা অদ্ভুত। চুল দাড়ি ধপধপে সাদা হয়ে গেলেও গায়ের মাংসপেশিতে যেন সদ্য জোয়ান হওয়া পুরুষের ছাপ। কাঠের জালে টকবক করে ফুটছে কিছু একটার ঝোল। সামনে বসে মাঝি একভাবে হুঁকো টেনেই চলেছে। হুঁকো টানতে টানতেই আর চোখে সে দেখে নিল দক্ষিণ দিকের ঝোপখানার ওপর। লম্বা তালগাছটার নিচের ঝোপে আজও কোনো কিছুর নড়াচড়া হয়েই চলেছে একভাবে। নিশ্চয়ই আজও ওরা এসে বসেছে ঝোপের মধ্যে। আর লুকিয়ে কাজ নেই বাপেরা, উঠে এসো দেখিয়ে দিক পানে। ঝোপের মধ্যে বসেছিল রিপন আর গুলটে। তারা এই গ্রামেরই ছেলে। জোয়ান বয়স, ফুটন্ত রক্তের জন্য তাদের ভয় ডর একেবারেই নেই। ইসি এ বাবা, ধরা পড়ে গেলাম রে। তখন থেকে বলছি নড়িস না নড়িস না, কোনো কথা যদি তোর কানে যায়। আরে আমি কি করব, মশা কামড়াচ্ছে। যাকে বেরোস না, দেখি না কি করে। তরুণ মাঝি এক দৃষ্টে ঝোপের দিকে তাকিয়ে বসেছিল। এই ঘাটে নৌকা ভেড়ানোর ঠিক দুদিন পর থেকেই এই চ্যাংড়া দুটো ছেলে তার ওপর নজর রাখছে। তা সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল। কি হলো, কথা কানে গেল না? উঠে আয় এদিকে, আয় বলছি। কয়েক মুহূর্ত চুপ চারদিকে। তারপর ঝোপের মধ্যে থেকে দুজন বেরিয়ে এলো। দুজনে বেশ সন্দেহের চোখেই তাকিয়েছিল বুড়ো মাঝিটার দিকে। কারা হে তোমরা? কি চাও? বিগত কয়েকদিন ধরে দেখছি তোমরা সন্ধে হলেই ওই ছোপের ধারে বসে আমার ওপর নজর রেখে চলেছ। কি ব্যাপার? রিপন আর গুলতে একবার একে অন্যের দিকে দেখে নিল। তারপর রিপনই বলল, এগে বে, আমি হলাম এই রিপন, আর আর ও হলো গুলতে। আমরা আপনার কথা অনেক শুনেছি ওই বাপ ঠাকুরদার মুখে। আপনি তো তরুণ মাঝি, তাই না? আমি তরুণ মাঝি। তা কি শুনেছ তোমাদের বাপ পিতে মোর কাছে? আর কি চাও আমার থেকে? একে তেনারা বলেন আপনি নাকি মস্ত বড় গুণিন। অনেক বছর পর পর আপনারে দেখা যায় এই শাপলা নদীর বুকে। তেনারা তেনারা আরো বলেন। বটে বটে, কি বলেন আরো? বলো শুনি। আর কি দরকার আমার কাছে? একটু ছেড়ে কাশো দেখি বাপু। এগে আমাদের বাপেরা বলেন আপনি নাকি বহু বছর ধরে এই 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 নদীতে ভেসে বেড়াচ্ছেন। কিন্তু কিন্তু আপনার বয়স নাকি বাড়েই না। কি যে তন্তর করে নিজের বয়স বেঁধে রেখেছেন, মানে। হ্যাঁ, ঠিক। আমার বাপ নিজের ছেলেবেলায় একবার দেখেছিল আপনাকে এই নদীর বুকে। তারপর কত গল্প বলেছে আমাদের সারা জীবন ধরে। মাঝি, আমাদের আপনি নিজের সাগরেদ করে নেন। হ্যাঁ মাঝি, আমাদেরও নিজের মন্তর টন্তর কিছু শিখিয়ে দেন না দয়া করে। আমরা আপনার ঘৃণা গোলাম হয়ে থেকে যাব। দেখেন না একটু। বুড়ো মাঝি হুঁকোয় টান দিতে দিতে এসব কথা খুব মন দিয়ে শুনছিল। তার চোখ দুটো ওদের দুজনকে দেখে থেকে থেকে চকচক করে উঠছে লোভে। নদীর এই চড়ে সাধারণত কেউ আসে না। রিপন আর গুলতের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। বাতাসে কাদের যেন ফিসফাস শুরু হয়েছে। খুব মৃদু চাপা কান্নার শব্দও যেন ভেসে আসছে কোথা থেকে। বুঝেছি।
সেজন্যেই তোরা আমার ওপর নজর রেখে চলেছিস। বেশ, কিন্তু বাবারা, আমার চেলা হতে গেলে যে পরীক্ষা দিতে হবে, খুব কঠিন সেই পরীক্ষা, জানও চলে যেতে পারে। আর আমি যা বলবো চোখ বুজে পালন করতে হবে। তোরা কি পারবি? পারবো পারবো, আমরা পারবো। আপনি আপনি শুধু আমাদের ওই আপনার গুণ করার মন্ত্র সব শেখাবেন, কথা দিন। আমরা তাহলে পারবো। বেশ, শেখাবো। তোরা নিজেরাই যখন আমার কাছে এসেছিস, তোদের ছেড়ে দেব না। আয়, উঠে আয় দেখি নৌকোর ওপর, আয়। রিপন আর গুলতে সাবধানে কাদার উপর পা চেপে চেপে গিয়ে উঠল মস্ত চওড়া কালো নৌকোটার ওপর। নৌকোর একদিকে ছইয়ের সামনেই বসে আছে বুড়ো মাঝি, জল জলে চোখে তাদের দেখছে। সামনে জ্বলতে থাকা গনগনে উনুনের আগুনে তার মুখটা দেখে মনে হচ্ছে প্রাচীন কোনো শিকারী জীব নিজের শিকারকে মেপে নিচ্ছে একভাবে। নে, নৌকো বওয়া শুরু কর। সোজা পূব মুখ হয়ে দাঁড় টান। আজ রাতখানা সারা জীবন তোরা মনে রাখবি বেটারা। চল। তারা দুজন কথা দিয়েছিল মাঝির সব কথা তারা চোখ বুজে বিশ্বাস করবে। তাই রিপনই নৌকার মোটা কাঠের দাঁড় টানা শুরু করলো। গলতেও বসে পড়ল উনুনের উল্টো দিকে। শাপলা নদীর জল প্রায় কালো কুচকুচে। নদীর বুকে এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে গাঢ় সবুজ রঙের কচুরিপানার দল। হলদে আলেয়া জ্বলছে নিপছে ভূতের চোখের মতো। তাদের মাঝখান দিয়েই রিপনের দাঁড়ের ঠেলায় বিশাল নৌকোটা বয়ে চলেছে। আরে, তোদের ভয় করছে না? আমি যদি এক্ষুনি খপ করে তোদের ধরে খেয়ে ফেলি? গুলতে এ কথায় চমকে উঠল হঠাৎই। সত্যিই তো, হটকারি করে এই বুড়োর নৌকায় উঠে তো পড়ল দুজনে। আদতে এই লোকটা ঠিক যে কি বা কে তা তো তারা কিছুই জানে না। না না, ভয় পাবো কেন? আমরা জোয়ান মরদ লোক। তুমি যদি সেরকম কিছু করো তবে তোমাকেই ধরে ফেলে দেবো এই নদীর কালো জলে। কি বলিস রিপন, তাই না? কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা কেন ভয় পাবো? ঠিক 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 ঠিকই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমরা কেন ভয় পাবো? বেশ, এই তো চাই। ফুটন্ত রক্ত তোদের, তোদের দিয়েই হবে। বেশ, এই বেটা, এবার সোজা টান দে। একেবারে তোদের গ্রামের গায়ে নৌকোটা ভেড়া। আমাদের গ্রাম? সেখানে কি হবে? আমরা তো তোমার সাথে বেবাগী হবার জন্য বেরোলাম। না মাঝি, আমরা ফিরবো না। আমরা চাপ। মাঝির চিৎকারে রিপন আর গুলতে কেঁপে উঠল। রিপনের হাত দুটো থমকে গেল। নৌকোটাও একটু দুলুনি দিয়েই থেমে গেল নদীর বুকে। যা বলছি চুপচাপ করে যা। এই বেটা, তুই নৌকোয় তৈরি থাকবি, আর তুই যাবি আমার সাথে গ্রামের মধ্যে। আমরা ফিরে এলেই তুই কোনো দিকে না তাকিয়ে নৌকো চালিয়ে দিবি কাটা রায়ের চরের দিকে, বুঝেছিস? এবার দাঁড় টান। মাঝির এতক্ষণের হাসি ঠাট্টার মুখটা যেন একটা মুখোশ ছিল। তার ধমকের চোটে রিপন আর গুলতে পাথর হয়ে গিয়েছিল। রিপন শুধু ঘাড় নেড়ে আবার দাঁড় টানা শুরু করলো ভয়ে ভয়ে। মিনিট 20 পরেই ফলকগঞ্জের পাড়ে এসে থামলো তাদের নৌকোটি। পাড়ের গায়ে শাড়ি দিয়ে ফাঁকা হাটের চালা দাঁড়িয়ে আছে। দিনের বেলা এখানে হাট বসলেও এখন এই রাতের আঁধারে জায়গাটাকে মনে হচ্ছে একেবারে শ্মশান। বুড়ো মাঝি উঠে দাঁড়ালো। লম্বা দড়ির মতো পাকানো মাংসল দেহ তার।
দেখে মনে হলো বিশাল একটা সাপ ফনা তুলে দাঁড়িয়েছে। দু চোখে আবার তার লোভের আগুন চকচক করে উঠল। যা বলেছি মনে থাকে যেন, আর তুই চল আমার সাথে। এ কথাটা বলে মাঝি পাড়ে নামল, আর তার পেছনে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলল গুলতে। রাতের আঁধারে মাঝি আর গুলতের শরীর দুটো ছায়ার মতো নিঃশব্দে হেঁটে ঢুকে গেল হলকগঞ্জ গ্রামের মধ্যে। রিপন কেমন যেন ঘোরের মধ্যেই বসেছিল নৌকোর দাঁড় ধরে। মাথার মধ্যেটা তার কেমন যেন ভোঁ ভোঁ করছে। নদীর কালো জল চকচক করছে। মাথার ওপর চাঁদখানা পরিপূর্ণ আজ, তার আলোয় খেলে যাচ্ছে জলের ওপর। রাত বাড়ছে খুব ধীরে ধীরে।